প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিবিএ ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে ওয়ার্কশিট অধ্যায়ের পঞ্চম ক্লাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব সেটি 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং 2014 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে এসেছে। অঙ্কটিতে বলা রয়েছে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ দ্য তিতাস লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2018 ইজ অ্যাজ ফলোস। তো এইখানে তিতাস লিমিটেডের একটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন বা রিকোয়ারমেন্ট হিসেবে যেটি বলা রয়েছে সেটি হচ্ছে যে প্রিপেয়ার 10 কলাম ওয়ার্কশিট ফর তিতাস রিভিটি লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2018। অর্থাৎ আমাদেরকে এইখান থেকে তিতাস লিমিটেডের জন্য একটি 10 কলাম ওয়ার্কশিট করে দেখাতে হবে, যার জন্য আমাদের সামনে একটি রিওয়ামিল দেওয়া রয়েছে, পাশাপাশি কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া রয়েছে। সো আমরা যথারীতি এইখানে যে অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া রয়েছে সেগুলোর প্রত্যেকটির অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় জাবেদা আমরা করে নেব, দেন আমরা ওয়ার্কশিট করব এখান থেকে। সো আমাদের প্রথমত যে এন্ট্রিটি দেওয়া রয়েছে সেখানে বলা রয়েছে যে an inventory shows that টাকা 8,000 of the supplies are on hand at the end of the year। অর্থাৎ আমাদের সাপ্লাইজের ব্যালেন্স বা যেটি হাতে রয়েছে সেটির ব্যালেন্স 8,000 টাকা রয়েছে বছরের শেষে। এইখানে আমরা যে রিওয়ামিলটি দেওয়া রয়েছে সেখান থেকে আমরা দেখব যে এইখানে এন্ট্রি হিসেবে সাপ্লাইজের কি এন্ট্রি দেওয়া রয়েছে। আমাদের এইখানে লেখা রয়েছে সাপ্লাইজ অন হ্যান্ড 16,000 টাকা এবং আমাদের সমন্বয় ছিল যে 8,000 টাকা। অর্থাৎ আমাদের সাপ্লাইজ হাতে ছিল প্রথমত 16,000 টাকা, কিন্তু বর্তমানে হাতে রয়েছে 8,000 টাকা। অর্থাৎ আমাদের 8,000 টাকা সাপ্লাইজ এক্সপেন্স হয়ে গেছে। সো আমাদের রিওয়ামিলে এইখানে যেহেতু সাপ্লাইজ ডেবিট করা রয়েছে, আমরা অ্যাডজাস্টমেন্ট করার সময় সাপ্লাইজ ক্রেডিট করে দেব এবং তার বিপরীতে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করে দেব, যেমনটি আমাদের এখানে করা রয়েছে যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 8,000 টাকা, সাপ্লাইজ ক্রেডিট 8,000 টাকা। পরবর্তীতে যেটি বলা রয়েছে The trial balance in the prepaid insurance account represent a 3-year policy from March 1, 2018। অর্থাৎ আমাদের এই রিওয়ামিলে যে প্রিপেড ইন্স্যুরেন্সের ব্যালেন্স দেওয়া রয়েছে 24,000 টাকা, সেটি 3 বছরের জন্য এবং সেটি শুরু হয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখ 2018 সাল থেকে। অর্থাৎ চলতি বছরের মার্চ মাসের 1 তারিখে আমরা 3 বছরের জন্য ইন্স্যুরেন্স দিয়েছি 24,000 টাকা। তাহলে আমরা কি করব, যেহেতু এইখানে প্রিপেড ইন্স্যুরেন্স লেখা রয়েছে রিওয়ামিলে, আমরা এই প্রিপেড ইন্স্যুরেন্সটিকে ক্রেডিট করে দেব এবং তার বিপরীতে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করে দেব, যেমনটি এখানে করা রয়েছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন আমরা অ্যামাউন্টটি যেটি বের করব তার জন্য আমরা প্রথমত এই 24,000 টাকাকে 3 দ্বারা ভাগ দিয়ে 1 বছরের টাকাটা বের করে নেব, যাতে 8,000 টাকা আসবে। অথবা আমরা এটিকে মান্থলি বের করার জন্য এই 24,000কে আমরা 3 বছর অর্থাৎ 36 মাস দ্বারা ভাগ দিতে পারি, দিলে আমাদের প্রত্যেক মাসের অ্যামাউন্টটি চলে আসবে। এখন যেহেতু এটি মার্চ মাসের 1 তারিখে দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের গত 2 মাস গত হয়ে গেছে, যে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস পর মার্চ মাস থেকে শুরু করে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত আমাদের 10 মাস ইউজ করা হয়েছে এটি। সো আমরা এটির ক্ষেত্রে 10 মাসের টাকা লিখব। সো সেজন্য আমরা কি করব, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, যেহেতু এখানে আমরা 1 বছরের অ্যামাউন্টটি বের করে নিয়েছি, সো এখানে এই 8,000 টাকাকে 12 দ্বারা ভাগ দিয়ে 10 দ্বারা আমরা যদি গুণ দিই তাহলে আমাদের অ্যামাউন্টের পরিমাণ দাঁড়ায় 6,667 টাকা। পরবর্তীতে 3 নম্বরে যেটি বলা রয়েছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ফর দ্য ইয়ার অন ফার্নিচার ইজ টাকা 4,000। অর্থাৎ ফার্নিচারের ডিপ্রিসিয়েশন হবে 4,000 টাকা। আমরা এটি পূর্বেও জেনেছি যে ডিপ্রিসিয়েশনের জার্নাল সবসময় ফিক্সড হয় এবং এটির ক্ষেত্রে আমরা জার্নাল দিই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে পরবর্তীতে রয়েছে স্যালারিজ আর পেইড টাকা 5,000 পার মান্থ। অর্থাৎ আমরা প্রত্যেক মাসে 5,000 টাকা করে স্যালারি প্রদান করি। তাহলে আমাদের এইখানে দেখতে হবে যে স্যালারি কি রয়েছে। স্যালারি যেহেতু এখানে আমাদের পার মান্থ 5,000 টাকা করে বলা রয়েছে, তার মানে আমাদের 12 মাসের স্যালারি এক্সপেন্স হওয়ার কথা
5 12 60, অর্থাৎ 60,000 টাকা আমাদের হওয়ার কথা। কিন্তু এখানে স্যালারি এক্সপেন্স হিসেবে যে এন্ট্রি দেওয়া রয়েছে সেখানে 50,000 টাকা দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের 10,000 টাকা স্যালারি এখনো বকেয়া রয়েছে, যেটি আমাদের বকেয়া ব্যয়। সো আমরা এর জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি দেব স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেয়েবল ক্রেডিট 10,000 টাকা। নেক্সট বলা রয়েছে এক্সপায়ার্ড রেন্ট ফর দ্য ইয়ার টাকা 12,000, অর্থাৎ আমাদের এক্সপায়ার্ড রেন্ট বা রেন্ট এক্সপায়ার্ড হয়ে গেছে 12,000 টাকা। যেমনটি এখানে করা রয়েছে আমাদের রেওয়া মিলে, যে এখানে বলা রয়েছে প্রিপেইড রেন্ট 20,000 টাকা, অর্থাৎ আমাদের প্রিপেইড রেন্ট ছিল 20,000 টাকা, এর মধ্যে থেকে 12,000 টাকা আমাদের এক্সপায়ার্ড হয়ে গেছে, যার জন্য আমরা জার্নাল দেব রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেইড রেন্ট ক্রেডিট 12,000 টাকা। যেমনটি এখানে করা রয়েছে রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেইড রেন্ট ক্রেডিট 12,000 টাকা। সর্বশেষ যে অ্যাডজাস্টিং এন্ট্রিটি আমাদের করতে হবে সেটি হচ্ছে ট্রাভেল সার্ভিস প্রোভাইডেড বাট নট ইয়েট বিল টাকা 6,000, অর্থাৎ আমরা একটা সেবা দিয়েছি কিন্তু সেটির জন্য এখনো টাকা পাওয়া যায়নি বা বাকিতে সেবা দেওয়া হয়েছে। সো বাকিতে যে কোনো সেবা দিলে আমরা সেটির জন্য জার্নাল দিই অ্যাডজাস্টিং এন্ট্রি হিসেবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 6,000 টাকা। সো আমরা মোটামুটি অ্যাডজাস্টিং করে ফেলেছি। এখন আমরা এটিকে ওয়ার্কশিটে দেখাবো যে কিভাবে এটি করতে হয়। সো আমরা প্রথমত এইভাবে একটি ওয়ার্কশিটের ছক টেনে নেব, যে ছকে আমাদের প্রথমত থাকবে অ্যাকাউন্ট টাইটেল, পরবর্তীতে থাকবে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। সো প্রথমত আমাদের এই প্রত্যেকটা ঘর যেগুলো আমাদের রয়েছে এগুলোকে দুইটি করে ভাগ করে নিতে হবে, একটি থাকবে ডেবিট টাকা এবং একটি হচ্ছে ক্রেডিট টাকা করে আমরা প্রত্যেকটি ঘরের দুইটি করে ভাগ করে নেব। এখন আমরা অ্যাকাউন্ট টাইটেলে আমাদের প্রথমত অঙ্কে যে রেওয়ামেলটি দেওয়া রয়েছিল, যেমনটি এখানে দেওয়া রয়েছে যে ক্যাশ ছিল 1 লক্ষ টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা, এভাবে ক্যাশ থেকে শুরু করে এই যে মিসসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত যে আমাদের অ্যামাউন্টগুলো দেওয়া রয়েছে আমরা সেই অ্যামাউন্টগুলোকে, যেগুলো ডেবিট রয়েছে সেগুলোকে ডেবিট এবং যেগুলো ক্রেডিট রয়েছে সেগুলোকে ক্রেডিট হিসেবে আমরা এই যে এই অ্যাকাউন্ট টাইটেলের ঘরে লিখে দেব। ক্যাশ থেকে শুরু করে এই যে মিসসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত আমরা আমাদের রেওয়ামেলটি হুবহু এখানে তুলে নেব। নেওয়ার পরে আমরা আমাদের অ্যাডজাস্টমেন্টের সাহায্য নিয়ে আমরা এই অ্যাডজাস্টমেন্টটি করে ফেলবো, যে ডেবিটে কোন এন্ট্রিগুলো বসবে এবং ক্রেডিটে কোন এন্ট্রিগুলো বসবে সেগুলো আমরা আমাদের এই অ্যাডজাস্টমেন্টের সহায়তা নিয়ে করে ফেলবো। আমাদের অ্যাডজাস্টমেন্টের প্রথম জার্নালের প্রথম এন্ট্রি ছিল সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 8,000 টাকা। সো আমরা এইখানে এখন লক্ষ্য করব যে আমাদের এই ক্যাশ থেকে শুরু করে মিসসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত সাপ্লাইজ এক্সপেন্সের কোনো এন্ট্রি দেয়া রয়েছে কিনা। সো যেহেতু এইখানে সাপ্লাইজ এক্সপেন্সের কোনো এন্ট্রি দেওয়া নেই, সো আমরা প্রথমত সাপ্লাইজ এক্সপেন্স নামে একটি নতুন এন্ট্রি নেব এবং অ্যাডজাস্টমেন্টের ডেবিট ঘরে আমরা লিখব 8,000 টাকা। পরবর্তীতে আমাদের যেটি ছিল সাপ্লাইজ ক্রেডিট 8,000 টাকা। সো আমরা দেখব যে এখানে সাপ্লাইজের কোনো এন্ট্রি দেওয়া রয়েছে কিনা। এখানে যেহেতু সাপ্লাইজ অন হ্যান্ড অথবা সাপ্লাইজ যেটিকে আমরা বলি এটির একটি ঘর দেওয়া রয়েছে বা এন্ট্রি রয়েছে, সো আমরা এটির জন্য নতুন কোনো এন্ট্রি বা ঘর নিচ্ছি না। আমরা এই সাপ্লাইজের ঘরে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট সাইডে আমরা 8,000 টাকা লিখে দেব। পরবর্তীতে যেটি রয়েছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 6,667 টাকা। সো আমরা এখন দেখব যে আমাদের এইখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সের কোনো ঘর বা এন্ট্রি রয়েছে কিনা। সো আমাদের যেহেতু এইখানে রেওয়ামেলে ইন্স্যুরেন্স এক্সপেন্সের কোনো এন্ট্রি নেই, আমরা নতুন করে একটি এন্ট্রি নেব ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে এবং ডেবিট সাইডে লিখব 6,667 টাকা। এটির বিপরীতে যেটি ছিল প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 6,667 টাকা। সো যেহেতু আমাদের রেওয়ামেলে প্রিপেইড ইন্স্যুরেন্সের একটি ঘর রয়েছে, সো আমরা নতুন ঘর না নিয়ে এখানে অ্যাডজাস্টমেন্টের ঘরে প্রিপেইড ইন্স্যুরেন্সের ক্রেডিট সাইডে আমরা লিখে দেব 6,667 টাকা। পরবর্তীতে যেটি রয়েছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। সো যেহেতু আমাদের অঙ্কে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোনো এন্ট্রি নেই, সো আমরা নতুন একটা এন্ট্রি নেব এবং ডেবিট সাইডে লিখে রাখবো অ্যাডজাস্টমেন্টের ডেবিট সাইডে ডিপ্রিসিয়েশন 4,000 টাকা। পরবর্তীতে যেটি ছিল অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 4,000 টাকা। সো আমরা আবার লক্ষ্য করব এখানে যে আমাদের রেওয়ামেলের মধ্যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের কোনো এন্ট্রি নেওয়া রয়েছে কিনা।
সো এখানে যেহেতু আমাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন একটা এন্ট্রি রয়েছে, সো আমরা এইখানে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে লিখে দেব 4,000 টাকা। এরপর রয়েছে স্যালারি এক্সপেন্স ডেবিট 10,000 টাকা। সো আমরা আমাদের অঙ্কে যেহেতু স্যালারি এক্সপেন্স নামে একটা এন্ট্রি পূর্বে থেকেই ছিল, সো আমরা এখানে অ্যাডজাস্টমেন্টে ডেবিট ঘরে লিখে দেব 10,000 টাকা। পরবর্তীতে ছিল স্যালারি পেয়েবল ক্রেডিট 10,000 টাকা। সো যেহেতু স্যালারি পেয়েবলের কোনো এন্ট্রি আমাদের পূর্বে ছিল না, সো আমরা নতুন একটি এন্ট্রি নেব স্যালারি পেয়েবল নামে এবং ক্রেডিট পাশে লিখে দেব 10,000 টাকা। পরবর্তীতে ছিল রেন্ট এক্সপেন্স ডেবিট প্রিপেইড রেন্ট ক্রেডিট। সো আমাদের অঙ্কে দেখতে হবে যে আমাদের এই রেওয়া মিলে রেন্ট এক্সপেন্সের কোনো এন্ট্রি রয়েছে কিনা। যেহেতু আমাদের এখানে রেন্ট এক্সপেন্সের কোনো এন্ট্রি নেই, সো আমরা প্রথমে একটি রেন্ট এক্সপেন্স নামে একটি নতুন এন্ট্রি নেব এবং ডেবিট সাইডে লিখে দেব 12,000 টাকা। এবং যেহেতু প্রিপেইড রেন্ট ক্রেডিট ছিল, সো আমাদের এখানে প্রিপেইড রেন্টের একটি ঘর দেওয়াও রয়েছে, আমরা এই ঘরের ক্রেডিট পাশে লিখে দেব 12,000 টাকা। আমাদের সর্বশেষ যে এন্ট্রিটি ছিল যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 6,000 টাকা। সো আমাদের এইখানে পূর্বে থেকে যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবলের একটি ঘর ছিল, সো আমরা এইখানেই ডেবিট সাইডে অ্যাডজাস্টমেন্টে 6,000 টাকা লিখে দেবো এবং আমাদের পরবর্তীতে যেটি ছিল সার্ভিস রেভিনিউ ক্রেডিট 6,000 টাকা। এখন আমরা দেখব যে আমাদের সার্ভিস রেভিনিউ এর কোনো এন্ট্রি এখানে রয়েছে কিনা। সো যেহেতু আমাদের এখানে সার্ভিস রেভিনিউ এর একটা এন্ট্রি দেওয়া রয়েছে, সো আমরা নতুন ঘর না নিয়ে এখানে লিখে দেবো ক্রেডিট সাইডে 6,000 টাকা। এভাবে আমরা অ্যাডজাস্টমেন্টগুলোকে এখানে লিপিবদ্ধ করে নেওয়ার পরে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করব এবং এটি মূলত আমাদের ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এই উভয়ের সমন্বয়ে আমাদের তৈরি করতে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ আমরা দেখব যে আমাদের কোনো ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টেও রয়েছে আবার ট্রায়াল ব্যালেন্সেও রয়েছে, সেই ক্ষেত্রে আমরা দুটোকে সমন্বয় করব, দেন আমরা সেই অ্যামাউন্টটিকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে লিখব। সো আমরা শুরু করি। এটি প্রথমত আমাদের রয়েছে ক্যাশ 1,00,000 টাকা এবং এটি যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্টে কোনো ব্যালেন্স নেই, সো আমরা এটিকে সরাসরি ডেবিট ঘরে লিখে দেবো 1,00,000 টাকা। পরবর্তীতে রয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা ডেবিট এবং অ্যাডজাস্টমেন্টে রয়েছে ক্রেডিট ডেবিট 6,000 টাকা। সো যেহেতু এখানেও ডেবিট, সো আমরা দুটোকে যোগ করব, যোগ করে যে ব্যালেন্স হবে সেটি আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ঘরে লিখে দেবো 26,000 টাকা। পরবর্তীতে রয়েছে সাপ্লাইজ অন হ্যান্ড 16,000 টাকা ডেবিট এবং ক্রেডিট সাইডে রয়েছে 8,000 টাকা। তাহলে আমরা কি করব, এই ডেবিট 16,000 থেকে ক্রেডিট 8,000 বাদ দিলে আমাদের থাকবে 8,000 টাকা ডেবিট ব্যালেন্স, যেটি আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট সাইডে লিখে দেব। পরবর্তীতে যেটি রয়েছে প্রিপেইড ইন্স্যুরেন্স 24,000 টাকা ডেবিট এবং ক্রেডিট সাইডে রয়েছে 6,667 টাকা। তাহলে আমরা এই 24,000 থেকে 6,667 টাকা বাদ দিলে 17,333 টাকা, যেটি আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট সাইডে লিখে দেব। পরবর্তীতে রয়েছে ফার্নিচার 56,000 টাকা এবং এটির কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সো আমরা এটি সরাসরি ডেবিট ঘরে লিখে দেব 56,000 টাকা। দেন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ছিল ক্রেডিট ব্যালেন্স 8,000 টাকা এবং অ্যাডজাস্টমেন্টে এটির ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 4,000 টাকা। তাহলে আমরা কি করব, এখানে যেহেতু ক্রেডিট এখানেও ক্রেডিট, সো আমরা দুই ক্রেডিটকে যোগ করে এই 12,000 টাকা ক্রেডিট ব্যালেন্স হিসেবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে লিখে দেবো। এরপর রয়েছে অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট 8,000 টাকা। সো এটির যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সেহেতু আমরা সরাসরি এই 8,000 টাকাকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে লিখে দেব। ক্যাপিটাল 1,50,000 টাকা, এটিও আমাদের সরাসরি 1,50,000 টাকা লিখে দিলাম আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে। দেন ড্রয়িং 30,000 টাকা, এটির কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকায় এটিও আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট সাইডে লিখে দিলাম 30,000 টাকা। পরবর্তীতে সার্ভিস রেভিনিউ 1,70,000 টাকা। এইভাবে আমরা দেখব যে আমাদের এই মিসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত যে অ্যামাউন্টগুলো রয়েছে এগুলো আমরা যেগুলো ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট উভয়টিতে রয়েছে সমন্বয় করার পরে আমরা সেই ব্যালেন্সগুলোকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে লিখে দেবো। সেই সাথে আমাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো ছিল সাপ্লাইজ এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, স্যালারি পেয়েবল, রেন্ট এক্সপেন্স, এগুলোকে আমরা যেগুলো ডেবিট ব্যালেন্স সেগুলোকে ডেবিট পাশে এবং যেগুলো ক্রেডিট ব্যালেন্স সেগুলো আমরা ক্রেডিট পাশে লিখে দেবো। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্টে আমাদের মূলত মুনাফা জাতীয় ব্যয় বা এক্সপেন্সগুলো যেগুলো সেগুলো বসবে এবং ক্রেডিট সাইডে রেভিনিউ বা মুনাফা জাতীয় আয়গুলো
বসবে। পাশাপাশি ব্যালেন্স শিটের ডেবিট সাইডে আমরা অ্যাসেটগুলোকে বসাবো এবং ক্রেডিট সাইডে লায়াবিলিটি এবং অনার্স ইকুইটিকে বসাবো। সো আমাদের এইখান থেকে আমরা আবার শুরু করব, ক্যাশ থেকে শুরু করে আমরা রেন্ট এক্সপেন্স পর্যন্ত এগুলোকে ইন্ডিকেট করব যে কোনটা ইনকাম, কোনটা রেভিনিউ, কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটি, এবং সেই অনুযায়ী এগুলোকে আমরা পোস্টিং দিয়ে দেবো। সো যেহেতু আমাদের প্রথমত ক্যাশ রয়েছে, ক্যাশ হচ্ছে কারেন্ট অ্যাসেট এবং এটি আমরা ব্যালেন্স শিটে ডেবিট পাশে লিখব। এরপর রয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলও আমাদের কারেন্ট অ্যাসেট এবং আমরা ব্যালেন্স নেব অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে, এই যে 26,000 টাকা, এটিকে আমরা লিখে দেব ব্যালেন্স শিটের ডেবিট সাইডে। সেই সঙ্গে সাপ্লাইজ, প্রিপেইড, ইন্স্যুরেন্স, ফার্নিচার এগুলো আমাদের অ্যাসেট। সো আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে ব্যালেন্স নেব এবং আমরা এগুলোকে ব্যালেন্স শিটে লিখে দেব। এরপর রয়েছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এটির ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 12,000 টাকা। এটি হচ্ছে আমরা ব্যালেন্স শিটে ক্রেডিট সাইডে লিখে দেব। এরপর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। এটি হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। এটির ব্যালেন্স হচ্ছে 8,000 টাকা। এটিও আমরা ব্যালেন্স শিটে ক্রেডিট সাইডে লিখে দেব। ক্যাপিটাল হচ্ছে মালিকানা সত্ত্ব, যেটির ব্যালেন্স হচ্ছে 1,50,000 টাকা। এটি আমরা লিখে দেব ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। এরপর রয়েছে ড্রয়িং, 30,000 টাকা ডেবিট ব্যালেন্স। এটি আমরা ব্যালেন্স শিটের ডেবিট পাশে লিখে দেব। যদিও এটি কোনো সম্পদ নয়, এটি এক ধরনের প্রতি মূলধন হিসাব, যেটি আমরা মূলধন থেকে বাদ দিয়ে থাকি। সো এখানে যেহেতু বাদ দেওয়ার কোনো অপশন নেই, তাই আমরা ডেবিট সাইডে লিখে দিচ্ছি যাতে এটি এমনিতেই বাদ হয়ে যায়। এরপর রয়েছে এরপর রয়েছে সার্ভিস রেভিনিউ। সো এটি যেহেতু রেভিনিউ বা আয়, সো আমরা এটিকে ব্যালেন্স ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট সাইডে লিখব। পরবর্তীতে যেটি রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স এবং লাস্ট যেটি ছিল মিসসেলেনিয়াস এক্সপেন্স, এগুলো হচ্ছে ব্যয়। সো আমরা এই ব্যয়গুলোকে যথারীতি পর্যায়ক্রমে ব্যালেন্স ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে লিখব। মাঝখানে একটি এন্ট্রি ছিল প্রিপেইড রেন্ট এবং এটির ব্যালেন্স ছিল 8,000 টাকা। এটি যেহেতু আমাদের কারেন্ট অ্যাসেট, সো আমরা এটি ব্যালেন্স শিটে দেখাবো। এবং নিচে আমাদের যেগুলো ছিল সমন্বয়ের এন্ট্রিগুলো, সাপ্লাইজ এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এবং রেন্ট এক্সপেন্স, এগুলো যেহেতু ব্যয়, সো আমরা এগুলোকেও ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে লিখে দেবো। এবং স্যালারি পেয়েবলটি যেহেতু দায়, সো আমরা এটিকে ব্যালেন্স শিটের ক্রেডিট সাইডে লিখে দেব। এখন আমরা প্রত্যেকটি ঘরের অ্যামাউন্টগুলো যোগ করব। প্রথমত আমরা ইনকাম স্টেটমেন্টের ডেবিট এবং ক্রেডিট যোগ করব। যে সাইটের অ্যামাউন্টটি বড় হবে সেটি আমরা নিচে টোটাল ঘরে লিখে দেবো। যেহেতু আমাদের রেভিনিউ বেশি হয়েছে, সো আমরা এই রেভিনিউ 1,76,000 টাকা উভয় পাশে লিখব। লেখার পরে আমরা এই ডেবিট সাইডে যে এক্সপেন্সগুলো রয়েছে এগুলোকে বাদ দিব। এই 1,76,000 টাকা থেকে বাদ দিলে আমাদের এখানে যে 65,333 টাকা দাঁড়ায়, এটি হচ্ছে আমাদের নিট ইনকাম। এখন আমরা এই নিট ইনকামটিকে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে পার করে দেব। দেওয়ার পরে আমরা ব্যালেন্স শিটের ডেবিট ব্যালেন্সগুলো এবং ক্রেডিট ব্যালেন্সগুলো যোগ করে দেখব যে আমাদের উভয় পাশ মিলে গেছে। সো আমরা এইভাবে আমাদের ওয়ার্কশিটটি করে ফেলবো। সো এই ছিল আমাদের ওয়ার্কশিট অধ্যায়ের 5ম ক্লাস। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।